ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। 2025 সালে যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য সুখবর যে মধ্যশিক্ষা পর্ষদ যে টেস্ট পেপারটি বের করেছে সেই টেস্ট পেপারের সমস্ত প্রশ্নর উত্তরগুলি ব্যাখ্যা সহ আমি আলোচনা করতে চলেছি। এর আগে এবিটিএ টেস্ট পেপারের 17টি সেট নিয়ে আলোচনা করেছিলাম। যারা ওই 17টি সেট ভালোভাবে করেছে বা দেখেছে ভিডিও থেকে, তাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারটি একেবারে ডাল ভাতের মতো হয়ে যাবে। তো মধ্যশিক্ষা পর্ষদের এই টেস্ট পেপারটি বেরিয়ে গেছে। তো আমি খুব শীঘ্রই এই যতগুলো প্রশ্নের উত্তর আছে সবটা কিন্তু খুব শীঘ্রই সমাপ্ত করব এবং প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা সহ, প্রতিটি প্রশ্নের উত্তর আমি ব্যাখ্যা সহ আলোচনা করব। তাতে কিন্তু অনেকটাই উপকৃত হবে। যদিও এই টেস্ট পেপারের উত্তরগুলি দেওয়া রয়েছে, অনেকটা উত্তর ভুল থাকার সম্ভাবনা রয়েছে এবং সেখানে শুধুমাত্র উত্তর রয়েছে, কিন্তু আমি প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা সহ আলোচনা করব। তাতে অনেকটাই উপকারে আসবে এবং খুব সহজেই মনে থাকবে যে কেন এই উত্তরটি হলো। সুতরাং যতগুলি আমি সেট করাবো প্রতিটি সেট কিন্তু সবাই দেখবে, আশা করি অনেকটাই উপকৃত হবে। এবিটিএ টেস্ট পেপার যারা করেছো সেখান থেকে একটা ধারণা তৈরি হয়েছে, কিন্তু এই যে টেস্টটা দিয়ে এই টেস্ট পেপারটা বেরিয়েছে, এই টেস্ট পেপারটা কিন্তু সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া ভূগোলের সেটগুলি শুরু হয়েছে 185 পাতা থেকে। 185 পাতায় যে সেটটি রয়েছে সেটি ইংলিশ সেট। যদি তোমরা চাও দুটি পরপর ইংলিশ সেট রয়েছে, ইংলিশ সেট দুটিও আমি করিয়ে দিব। তবে প্রথমে আমি কিন্তু বাংলা সেটটা শুরু করছি। ভূগোলের বাংলা মিডিয়ামে যে প্রথম সেটটি রয়েছে সেটি 190 পাতায় রয়েছে। প্রথম সেটটি যেটা রয়েছে সারদা প্রসাদ ইনস্টিটিউশন। এই প্রশ্নের যে উত্তরগুলো আমি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা সহ কিন্তু আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। তো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ বললে কি উত্তর হবে? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ বললে উত্তর হবে ইলহা মারাজো। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ ইলহা মারাজো। এটি কোথায় রয়েছে? এটি রয়েছে অ্যামাজন নদীতে। আর যদি বলা হতো ভারতের বৃহত্তম নদীদ্বীপ তাহলে তখন উত্তর হতো কিন্তু মাজুলি। এটা ব্রহ্মপুত্র নদীতে রয়েছে। আর ইলহা মারাজো কোন নদীতে রয়েছে? ইলহা মারাজো রয়েছে, এটা রয়েছে আমাজন নদীতে। যদিও এখানে উত্তর দেওয়া রয়েছে সেটে যে মাজুলি হলো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, কিন্তু উত্তর এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে। এই ভুল ধারণা নিয়ে তোমরা মাধ্যমিক পরীক্ষায় গেলে কিন্তু নম্বর কমে যাবে। সুতরাং যে সঠিক উত্তর, অনেক প্রশ্নের উত্তর কিন্তু ভুল আছে, আমি সঠিক উত্তরটি ব্যাখ্যা সহ আমি কিন্তু আলোচনা করব। সুতরাং সমস্ত সেটগুলো কিন্তু দেখতে থাকবে, একেবারে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হবে ইলহা মারাজো। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, পর্বত আরোহণের সমস্যার সৃষ্টি হয়। 4টা অপশান রয়েছে, পিরামিড চূড়া, ক্রেভাস, রসেমতান, ইস্কার। তো সঠিক উত্তরটা হয়ে যাবে ক্রেভাস। ক্রেভাসের উপস্থিতিতে পর্বত আরোহণের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তো কেন হয়ে থাকে? এই ক্রেভাসগুলো হিমবাহের পৃষ্ঠদেশে সমান্তরাল খাত, যেগুলির ওপরে বরফ পড়লে খাতগুলি বোঝা যায় না, কিন্তু সেগুলিতে যখন পর্বতারোহীরা হঠাৎ করে পা দেয় তারা কিন্তু ওই গর্তে, ওই খাতে পড়ে যায় এবং কিন্তু তাদের জীবন কিন্তু বিপন্ন হতে পারে। রসেমতানে কোনো প্রকার পর্বতারোহীদের জন্য বিপজ্জনক নয়, ইস্কারও কোনো বিপজ্জনক নয়। তো সঠিক উত্তরটা হয়ে যাবে ক্রেভাস। এরপরে 3 নম্বর যেটা রয়েছে, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রে? হাইগ্রোমিটার। সঠিক উত্তর হয়ে যাবে হাইগ্রোমিটার। রেনগজ যন্ত্রে কী করা হয় তাহলে? বৃষ্টি পরিমাপ করা হয়ে থাকে। অ্যানিমোমিটার যন্ত্রে কী করা হয়? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় এবং ব্যারোমিটার বায়ুর চাপ। তো সঠিক উত্তরটা কি হয়ে যাবে? যে হাইগ্রোমিটারে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। এরপরে যে প্রশ্নটা দেওয়া রয়েছে 4 নম্বর, এটা বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ু। যে পার্বত্য অঞ্চলে যদি বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয় তাহলে যে রাতের বেলা যে শীতল বায়ুটা নেমে আসে পর্বতের গা বেয়ে সেটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। আর অ্যানাবেটিক দিনের বেলা পর্বতের গা বেয়ে ওপরে উঠে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ুর সঙ্গে কোনো বৈপরীত্য উত্তাপের সম্পর্ক নেই। স্থলবায়ু কিন্তু রাতের বেলা নেমে আসে। বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে কিন্তু স্থলবায়ুর ভূমিকা কিন্তু কম। তো সাধারণত বৈপরীত্য উত্তাপটা সৃষ্টি হয়ে থাকে কোথায়?
পরিবর্তিত উত্তাপের বেশিরভাগই কিন্তু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়, সুতরাং উত্তর হয়ে যাবে ক্যাটাবেটিক বায়ু। জানি না এর উত্তরগুলো কি দেওয়া রয়েছে, কিন্তু আমি সঠিক উত্তরগুলো কিন্তু আলোচনা করছি। এরপরে 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সমুদ্রের অধিক লবণাক্তযুক্ত জল প্রবাহিত হয়। যদি লবণযুক্ত জল ঘনত্ব বেশি হবে, আর ঘনত্ব বেশি হলে সেটা অন্তঃস্রোত রূপে প্রবাহিত হবে। পৃষ্ঠস্রোত আর বহিঃস্রোত কিন্তু একই জিনিস, এটা হবে না। তো সঠিক হয়ে যাবে অন্তঃস্রোত রূপে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। তো এইখানে যে 4টা অপশান দেওয়া আছে, প্রত্যেকটা অপশান কিন্তু বুঝতে হবে। প্রথমে যে দেওয়া আছে 6 ঘন্টা 13 মিনিট, যেটা অপশান দেওয়া আছে এটা কিন্তু জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান। এবং দ্বিতীয় যেটা রয়েছে 12 ঘন্টা 26 মিনিট, এটা হচ্ছে একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান। আর 24 ঘন্টা 52 মিনিট দুটি মুখ্য জোয়ার কিংবা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। 23 ঘন্টা 56 মিনিট কোনো অপশানেই কোনো ক্ষেত্রে এই উত্তরটা আসবে না। সুতরাং মাথায় রাখতে হবে, যদি দুটি মুখ্য জোয়ার কিংবা দুটি গৌণ জোয়ার বলে, তার সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু 24 ঘন্টা 52 মিনিট। আর যদি একটি মুখ্য একটি গৌণ বলে, তখন উত্তরটা কোনটা হতো? তখন হতো 12 ঘন্টা 26 মিনিট। আর যদি জোয়ার ভাটা বলে, তাহলে তখন উত্তর হয়ে যাবে 6 ঘন্টা 13 মিনিট। ঠিক এইভাবেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা করব, যাতে মাধ্যমিক পরীক্ষায় সবাই কিন্তু ছোট প্রশ্নগুলিতে সম্পূর্ণ ফুল নম্বর পায়, এবং যারা ভালো ছেলে মেয়ে আশা করি তারাই 100তে 100ই পাবে। এরপরে যে প্রশ্নটা রয়েছে 7 নম্বর প্রশ্ন, স্ক্রাবার ব্যবহার করা হয়। স্ক্রাবারটা কী জিনিস? এটা বায়ু দূষণ প্রতিরোধের জন্য ব্যবহৃত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। তাহলে কি কাজে ব্যবহার করা হবে? জঞ্জাল না, কারণ এটা বায়ু দূষণের সঙ্গে সম্পর্ক নেই। জঞ্জাল বাছাইয়ের জন্য এটাও হবে না। শিল্পের বায়ুকে শোধন করার জন্য, সঠিক উত্তর হয়ে যাবে শিল্পের বায়ুকে শোধন করার জন্য স্ক্রাবার পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত। তো ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষরেখা গেছে? সঠিক উত্তর হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা। নিরক্ষরেখা ভারতের মাঝখান দিয়ে যায়নি। মকর ক্রান্তি রেখা তো দক্ষিণ গোলার্ধে রয়েছে, এটা মূল মধ্যরেখাও কিন্তু ভারতের মধ্য দিয়ে নেই। সুতরাং সঠিক উত্তরটা হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা, এবং এটি 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। এই 8টি রাজ্যের নাম কিভাবে মনে রাখবে? গুজরাট মধ্যদেশে, ছত্তিশগড় পশ্চাতে মিত্র। গুজরাট মানে গুজরাট, রাজস্থান। মধ্যদেশে মানে মাঝখানে, অর্থাৎ মধ্যদেশ মধ্যপ্রদেশ। গুজরাট মধ্যদেশে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড। পশ্চাতে পশ্চিমবঙ্গ, মিত্র মিজোরাম, ত্রিপুরা। এইভাবে কিন্তু 8টা রাজ্যের নামও কিন্তু মাথায় রাখা যাবে খুব সহজে। এরপরে 9 নম্বর যেটা রয়েছে, প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? বহুমুখী পরিকল্পনার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে জলবিদ্যুৎ উৎপাদন একটি উদ্দেশ্য, সেচ একটি উদ্দেশ্য, জল দূষণ নিয়ন্ত্রণ এটা কিন্তু বহুমুখী নদী পরিকল্পনার কোনো উদ্দেশ্য নয়। বন্যা নিয়ন্ত্রণ এটা বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। সুতরাং উদ্দেশ্য যেহেতু নয় বলেছে, সঠিক উত্তরটা হয়ে যাবে জল দূষণ নিয়ন্ত্রণ। এরপরে যে প্রশ্নটা রয়েছে, আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবন সমূহকে কী বলা হয়? বাজাদা এটা হবে না। রোহি এটাই হচ্ছে সঠিক উত্তর। আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমি হচ্ছে রোহি। হামাদারা কি? হামাদা হচ্ছে শিলাময় মরুভূমিকে হামাদা বলে। আর মরুস্থলী, যা আমাদের রাজস্থান মরুভূমির যে প্রধান অংশ, সেটাকে কী বলা হয়ে থাকে? মরুস্থলী। অর্থাৎ রাজস্থান যে থর মরুভূমিকে বলা হয় মরুস্থলী। তো আরাবল্লী পর্বতের পশ্চিমে উর্বর প্লাবনভূমিকে বলা হয়ে থাকে রোহি। এরপরে আছে ভারতের একটি রবি শস্য, ধান, খারিফ শস্য, রবি শস্য, জায়িদ শস্য 3 প্রকার রয়েছে, কিন্তু একটি রবি শস্য যখন বলেছে শুধুমাত্র শীতকালে যেটা চাষ হয়ে থাকে কেবলমাত্র, সেটা হচ্ছে গম। পাট এটা গ্রীষ্মকালে চাষ করা হয়ে থাকে। আর্দ্র ঋতু গ্রীষ্ম এবং বর্ষাকালে এটা কাটা হয়। আখ এটাও কিন্তু গ্রীষ্মের ফসল। সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে গম। গম একটি
রবি শস্য। সব শিল্পের মেরুদণ্ড, ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রি, যে কোনো শিল্পে যে শিল্পের অবদান অবশ্যই রয়েছে সেটা হচ্ছে কিন্তু লৌহ ইস্পাত শিল্প। কারণ এই লৌহ ইস্পাত শিল্পের ইস্পাতকে ব্যবহার করেই বিভিন্ন শিল্পের কিন্তু বিকাশ ঘটেছে। এই জন্য সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। এরপরে 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সবচেয়ে জনবহুল শহর। তো সবচেয়ে জনবহুল শহর কোনটা? 4টা শহর দিয়েছে, কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু। এর মধ্যে সবচেয়ে জনবহুল শহর হচ্ছে মুম্বাই। সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে মুম্বাইয়ে। এরপরে যে প্রশ্নটা রয়েছে, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ। 4টা অপশান দিয়েছে, IRS, ল্যান্ডস্যাট, স্পট, নাসা। নাসা তো একটা সংস্থার নাম, এটা কোনো উপগ্রহ নয়। IRS ভারতে প্রেরিত কৃত্রিম উপগ্রহ, ল্যান্ডস্যাট এটা আমেরিকার, স্পট এটা ফ্রান্সের। এরপরে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। শুদ্ধ হলে পাশে সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। শুদ্ধ বা অশুদ্ধ পূর্ণ ভাষায় লেখার কোনো প্রয়োজন নেই, সত্য মিথ্যা লেখারও কোনো প্রয়োজন নেই, ক্রস এবং রাইট চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র সু এবং অ লিখতে হবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, পলল ব্যজনী উচ্চগতি ও মধ্যগতির সংযোগস্থলে দেখা যায়। একেবারে শুদ্ধ, উচ্চগতি এবং মধ্যগতি সংযোগস্থলেই এই পলল ব্যজনী দেখা যায়। অর্থাৎ যখন পার্বত্য প্রবাহ ছেড়ে যখন সমভূমি প্রবাহে নদী প্রবেশ করে তখনই কিন্তু এই পলল ব্যজনী সৃষ্টি হয়, সুতরাং এটা শুদ্ধ। এরপরের যে 2 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত হয় না, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে, সুতরাং এটা হয়ে যাবে অ। এরপরে সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকে বলে, এটা শুদ্ধ। সিজিকের 2টো অবস্থান, একটা সংযোগ একটা প্রতিযোগ। সংযোগ অবস্থান কোনটা? অমাবস্যার দিন, যেদিন চাঁদ মাঝখানে পৃথিবী একদিকে সূর্য একদিকে। আর প্রতিযোগ অবস্থান কোনটা? পূর্ণিমার দিন, পৃথিবী মাঝখানে চাঁদ একদিকে সূর্য একদিকে। তো এই সিজিকের 2টো অবস্থান হয়, যেটা হচ্ছে সরলরৈখিক অবস্থান। এরপরে 4 নম্বর, শহরাঞ্চলে বর্জ্য শহরের বাইরে জমা করার পদ্ধতি হচ্ছে কম্পোস্টিং। না, শহরের বাইরে যখন জমা করা হয় কোনো নিচু জায়গায় তখন সেটাকে বলা হয় ল্যান্ডফিল। কম্পোস্টিংটা তো বিয়োজন পদ্ধতি, সুতরাং এটা হয়ে যাবে অ। এরপরে ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ড্রাফ, এটাও অ হয়ে যাবে। যারা এবিটিএ টেস্ট পেপার করেছে এগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি ব্যাখ্যা সহ আলোচনা করেছিলাম, কারণ ভারতের সর্বোচ্চ মালভূমি হয়ে যাচ্ছে লাদাখ, তাই ডেকান ড্রাফ অশুদ্ধ। এরপরে অসমে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়, একেবারে সত্য। ভারতের সর্বাধিক চা উৎপাদক রাজ্য হচ্ছে কিন্তু আসাম, সুতরাং এটা সু হবে। এরপরে 7 নম্বর, সার্ভে অফ ইন্ডিয়া নামক সংস্থাটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে, একেবারে শুদ্ধ। ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা ভারতীয় জরিপ বিভাগ, যেটাকে SOI বা সার্ভে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, এটা কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোশিট তৈরি করে থাকে, যেটাকে বলা হয় ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র। তো সুতরাং এটা শুদ্ধ হয়ে যাবে। এরপরে 2 নম্বরে যেটা প্রশ্নগুলো রয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। 2টি হিমবাহের মিলনস্থলে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে ড্যাশ গ্রাবরেখা বলে। তাকে কি গ্রাবরেখা বলা হয়? তাকে বলা হয় তাকে মধ্য গ্রাবরেখা। এরপরে 2 নম্বর প্রশ্ন, জলপ্রপাতে বেশি পরিমাণে জল প্রবাহিত হলে তাকে ড্যাশ বলে। জলপ্রপাতে যদি প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয় তাকে বলা হয়ে থাকে ক্যাটারাক্ট। তাকে কি বলা হয়ে থাকে? ক্যাটারাক্ট বলা হয়ে থাকে। আর যদি সিঁড়ির ধাপের ন্যায় ছোটো ছোটো ধাপ করে প্রবাহিত হয় সেটা র্যাপিড বা খরস্রোত। ছোটো ছোটো জলপ্রপাত যখন পরপর অবস্থান করে সেটা হচ্ছে ক্যাসকেড। আর যখন সিঁড়ির ধাপের মতো জল প্রবাহিত হতে থাকবে উঁচু নিচু হয়ে, তখন সেটাকে বলা হবে র্যাপিড বা খরস্রোত। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয়ে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের অংশ যেটা স্ট্র্যাটোপজ হলো স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। এরপরে 4 নম্বর যেটা রয়েছে, ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়ে থাকে।
তো ল্যাব্রাডর, শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে কিন্তু তুষারপাত হয়ে থাকে। কোন স্রোতের প্রভাবে? উত্তর আটলান্টিক মহাসাগরে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কিন্তু এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয়। 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যে সকল বর্জ্য জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়, জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায়, তাকে কি বলা হয়ে থাকে? সেই সকল বর্জ্যকে বলা হয় জীব বিশ্লেষ্য বর্জ্য। এরপরে 6 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। যদি মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ বলে তাহলে হয়ে যাবে কন্যাকুমারিকা। আর যদি এমনি যদি বলা হয় ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, তাহলে উত্তর হতো ইন্দিরা পয়েন্ট। যদি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ বলে তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে কন্যাকুমারিকা। 7 নম্বর, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়ে থাকে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটোরকে। তো এরপরে 2-1টি শব্দে উত্তর দাও, 1-2টি শব্দে উত্তর দাও। প্রথম যে প্রশ্ন রয়েছে, সংকীর্ণ তরবারি সদৃশ বালিয়াড়ি। সংকীর্ণ তরবারি সদৃশ বালিয়াড়ি তাহলে কী নামে পরিচিত? এটা শিব বালিয়াড়ি নামে পরিচিত। এটা হচ্ছে শিব বালিয়াড়ি। তো শিব বালিয়াড়ি বলা হয় কাকে? সংকীর্ণ তরোয়াল বা তরবারি নেই বালিয়াড়ি বলা হয় শিব বালিয়াড়ি। এরপরে স্থলবায়ু কখন প্রবাহিত হয়? স্থলবায়ু প্রবাহিত হয় রাতের বেলা, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বা জলভাগের দিকে। 3 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল। ভারাহি নদীতে অবস্থিত কুঞ্চিকল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিক্রমার নাম ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন বা দামোদর বহুমুখী নদী পরিক্রমা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের যৌথ বহুমুখী নদী পরিক্রমা। আইকার, ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এটা হচ্ছে আইকার। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? দিল্লিতে। এরপরে ভারতের ডেট্রয়েট। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়ে থাকে? চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। আচ্ছা, ডেট্রয়েট আছে কোথায়? ডেট্রয়েটটা অ্যাকচুয়ালি রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। তো একই রকমভাবে চেন্নাই মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য একটি বিখ্যাত শহর। এই জন্য চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়, কারণ অসংখ্য এখানে মোটর গাড়ি নির্মাণ সংস্থা রয়েছে, নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে, তাই চেন্নাইকে কী বলা হয়? ভারতের ডেট্রয়েট। ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। গুজরাটের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। এগুলো প্রত্যেকটাই কিন্তু এবিটিতে করানো হয়ে গেছে অলরেডি। এবিটিতে যারা দেখেছো তাদের কাছে এই প্রশ্নগুলো কিছুই নয়। মৌজা মানচিত্রের স্কেল। মৌজা মানচিত্রের স্কেল কি? 16 ইঞ্চিতে 1 মাইল। 16 ইঞ্চিতে 1 মাইল, বা বলতে গেলে এর RF স্কেল 3960। 3960 1:3960, এটা হচ্ছে RF স্কেল। আর এমনি যদি আমরা বিবৃতিমূলক স্কেল বলি 16 ইঞ্চিতে 1 মাইল, এটা হচ্ছে মৌজা মানচিত্রের স্কেল। এবং ডান বাম যেটা আছে, নন্দা দেবী, সুবর্ণরেখা, চিকমাগালুর, বিশুদ্ধ কাঁচামাল। ডান দিকে 4টা, কফি গবেষণা কেন্দ্র, তুলো, হুড্রু জলপ্রপাত, হিমাদ্রি হিমালয়। তো এই যে নন্দা দেবীর শৃঙ্গটা, এটা কোথায় রয়েছে? হিমাদ্রি হিমালয়ে, গ্রেটার হিমালয়ে। এবং সুবর্ণরেখা, এই সুবর্ণরেখায় অবস্থিত একটি জলপ্রপাত হচ্ছে কি? হুড্রু জলপ্রপাত। চিকমাগালুর, এটা কফি গবেষণা কেন্দ্র, কর্ণাটকে অবস্থিত চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র। বিশুদ্ধ কাঁচামাল, তুলো হচ্ছে একটি বিশুদ্ধ কাঁচামাল। এ হচ্ছে ডান বাম। এরপরে 2 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে, পাদদেশীয় হিমবাহ কাকে বলে? তাহলে পর্বতের পাদদেশীয় অঞ্চলে যেসব হিমবাহগুলো গঠিত হয়, কোথায় এটা? উচ্চ এবং মধ্য অক্ষাংশে, সাধারণত মধ্য এবং উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশীয় অঞ্চলে আয়তনের ছোট আকৃতির হিমবাহগুলোকে কী বলা হয়ে থাকে? পাদদেশীয় হিমবাহ। কারণ হিমবাহগুলোর আকৃতি খুব বড় হয় না। যেমন আলাস্কার ম্যালাস্পিনা, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, নর্মাল ল্যাপস রেট যেটা বলা হয়ে থাকে, যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। এটাই হচ্ছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। অধঃক্ষেপণ কাকে বলে? অধঃক্ষেপণ যখন জলীয় বাষ্প
ওপরে উঠে ঘনীভূত ও শীতল হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে জলকণা এবং বরফকণা রূপে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন সেটাকে কি বলা হয়? অর্ধক্ষেপণ বলা হয়। বান ডাকা কি? সাধারণত বর্ষাকালে জোয়ারের সময় নদীতে প্রবল বেগে জোয়ারের যখন প্রবেশ করে তখন সেটাকে বলা হয় বান ডাকা। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা। তো বর্জ্য ব্যবস্থাপনা কি? যে বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্যের পুনর্ব্যবহার, পুনরাবর্তন এবং পরিবেশ দূষণ হ্রাস করাকে বলা হয় কি? বর্জ্য ব্যবস্থাপনা। ল্যান্ডফিলটা কি? যে ল্যান্ডফিলটা হলো যে শহরাঞ্চল থেকে দূরে কঠিন বর্জ্যগুলিকে কোনো নিচু জায়গায় বা মাটি খুঁড়ে সেগুলোকে যখন পুঁতে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় ল্যান্ডফিল। আর ল্যান্ডফিল থেকে উৎপন্ন প্রধান গ্যাস হচ্ছে মিথেন। কচ্ছের রণ কি? রণ কি? রণ হচ্ছে লবণাক্ত জলাভূমি। গুজরাটের লবণাক্ত জলাভূমিকে কি বলা হয়ে থাকে? কচ্ছের রণ। যে গুজরাটের কচ্ছবদ্বীপে যে লবণাক্ত জলাভূমি রয়েছে তাকে বলা হয় কচ্ছের রণ। তো এটা প্রকৃতপক্ষে অগভীর লবণাক্ত জলাভূমি। কৃষিজ বনসৃজন কাকে বলে? কৃষি বনসৃজনটা কী জিনিস? সামাজিক বনসৃজনের উল্টো হচ্ছে কৃষিজ বনসৃজন। কৃষক যখন তার নিজস্ব উদ্যোগে কৃষি জমিতে বা কৃষি জমির চারপাশে বন সৃষ্টি করে তখন সেটাকে বলা হয় কি? কৃষিজ বনসৃজন। এতে যে লাভটা হয় যে কৃষক শস্য উৎপাদনের সাথে সাথে এই বৃক্ষগুলি থেকে অর্থাৎ গাছগুলি থেকে ফল ফুল ইত্যাদি সংগ্রহ করে এবং কাঠ তাও কিন্তু খুব সহজে পেয়ে যায়। অনসারী শিল্প কাকে বলে? যখন কোনো বৃহৎ আয়তন শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট শিল্পগুলি গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় অনসারী শিল্প। যেমন প্লাস্টিক শিল্প, পেট্রো রাসায়নিক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা প্লাস্টিক শিল্প অনসারী শিল্পের উদাহরণ। উত্তর দক্ষিণ করিডোর কি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটাকে বলা হয় কি? উত্তর দক্ষিণ করিডোর। কারণ এটি ভারতের একেবারে উত্তরে অবস্থিত শহর শ্রীনগর এবং দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্ত করেছে। তাই এই দুটি শহরকে যুক্তকারী ভারতের দীর্ঘতম সড়কপথই হলো উত্তর দক্ষিণ করিডোর। উপগ্রহ চিত্র বলতে কী বোঝে? তাহলে উপগ্রহ চিত্রটা কি? মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের নানান বৈশিষ্ট্যকে তুলে ধরে যে চিত্রের মাধ্যমে তাকে বলা হয় কি? উপগ্রহ চিত্র। সেন্সর কাকে বলে? এই সেন্সর কৃত্রিম উপগ্রহে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থাকে তার মধ্যে যে বিশেষ যন্ত্র প্রতিফলিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে সংগ্রহ করে ভূপৃষ্ঠের নানান তথ্য সংগ্রহ করে তাকে বলা হয় কি? সেন্সর। সেন্সরের বাংলা অর্থ হচ্ছে সংবেদক। এই সেন্সর কিন্তু দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সর, সক্রিয় বা নিষ্ক্রিয় যেটাকে বলা হয়ে থাকে। এরপরে রয়েছে ঘ বিভাগের 3 নম্বরের প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা রয়েছে, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। খুব ভালো একটা প্রশ্ন, যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে, কী কী কারণে বদ্বীপ গড়ে উঠতে পারে? যদি নদীতে পলির পরিমাণ অর্থাৎ নদীর বোঝা যদি বেশি হয়, নদীর দৈর্ঘ্য যদি বেশি হয়, নদীর দৈর্ঘ্য বেশি হলে নদীর বোঝাও বাড়বে। আবার নদীর উপনদীর সংখ্যা, নদীতে যত উপনদীর সংখ্যা বেশি হবে তত নদীর পলির পরিমাণ বাড়বে। নদীর স্রোত, মোহনা অঞ্চলে নদীর যদি স্রোত খুব কম হয় তাহলে সেটা বদ্বীপ গঠনের পক্ষে অনুকূল। বিপরীতমুখী বায়ু প্রবাহ, নদী যেদিক দিয়ে প্রবাহিত হয় তার বিপরীত দিক দিয়ে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে পলি থিতিয়ে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, অর্থাৎ নদীতে খুব সহজেই পলি থিতিয়ে পড়ে এবং বদ্বীপ গঠনের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হয়। যদি মোহনা অঞ্চলে নদীর ঢাল যদি কম হয়, অর্থাৎ নদীর ঢাল যদি কম থাকে তাহলে বদ্বীপ গঠিত হতে পারে। আর তাছাড়া শান্ত সমুদ্র অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি শান্ত সমুদ্র না থাকে তাহলে কিন্তু বদ্বীপ গঠনের পক্ষে সেটা কিন্তু প্রতিকূল পরিবেশ তৈরি হবে। কিন্তু অশান্ত সমুদ্র বা জোয়ার ভাটার প্রকোপ যদি বেশি থাকে তাহলে কিন্তু পলিগুলো ওই ধুয়ে মুছে সমুদ্রে চলে যায়, যার ফলে কিন্তু বদ্বীপ গঠিত হয় না। তাছাড়া
লবণতা, মোহনা অঞ্চলে নদীর জলে লবণতা বৃদ্ধি পেলে পলি খুব সহজেই কিন্তু থিতিয়ে পড়ে। এইগুলো হলো বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। আমি এই 3 নম্বরের প্রশ্নগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম আগের ভিডিওগুলোতে। এই 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। এই 3 নম্বরের প্রশ্নগুলো এবং 2 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু মোটামুটি আমি আলোচনা করেছিলাম। এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। 2 নম্বর অথবা দিয়ে রয়েছে বৈপরীত্য উষ্ণতা কোন পরিবেশ কার্যকর হয়। বৈপরীত্য উষ্ণতা কোন পরিবেশে কার্যকর হয়? আচ্ছা, বৈপরীত্য উষ্ণতার নিয়ন্ত্রক যেগুলো, তো বৈপরীত্য উষ্ণতা কখন সৃষ্টি হবে? যদি রাত যদি সুদীর্ঘ হয়, মেঘমুক্ত আকাশ থাকে, শান্ত আবহাওয়া থাকে, যদি বরফমুক্ত, যদি ভূপৃষ্ঠ যদি বরফযুক্ত হয়, তাহলে কিন্তু বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয়। এই পরিবেশগুলো কিন্তু একটু ব্যাখ্যা করে লিখতে হবে, তাহলে 3 নম্বর হবে। বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। এই বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অবশ্যই কিন্তু করে যাবে। এবং 1 নম্বরে যেটা ছিল 1 এবং এই 3-এর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো কী কী প্রয়োজনীয়তা আছে, কেন আমরা বর্জ্য ব্যবস্থাপনা আমরা কেন করব, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। যেমন পরিবেশের সৌন্দর্য বজায় রাখা, পরিবেশ দূষণ রোধ করা, রোগ পোকার দমন, সম্পদ পুনরুদ্ধার, এই বিষয়গুলোই হলো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য, 2025-এর জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পূর্বঘাট এবং পশ্চিমঘাটের মধ্যে পার্থক্য, এটাও করবে। ভারতীয় রেলের 3টি করে সুবিধা অসুবিধা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3 মার্কের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে ভূ বৈষয়িক মানচিত্রের 3টি ব্যবহার, তাছাড়া দিয়েছে সূর্য সমলয় এবং ভূ সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য। প্রত্যেকটা 3 নম্বরে যতগুলো প্রশ্ন রয়েছে সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোই কিন্তু খুবই কমন। আমি এর আগে এই প্রশ্নগুলো নিয়ে অলরেডি একটা আমি আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, দেখে নিতে পারো। 5 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। এক কথায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমির চিত্রসহ আলোচনা করো। এটা প্রশ্ন পরীক্ষাতে, অথবা হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে, এমনকি দুটোই আসতে পারে। এরপরে উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য আলোচনা। 2 নম্বর প্রশ্নটা 5-এর যেটা 2 রয়েছে, দুটোই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। 1 এবং 2 গুরুত্বপূর্ণ। তাছাড়া পরিচলন এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত প্রক্রিয়া আলোচনা, শুধুমাত্র শৈলক্ষেপ বৃষ্টিপাতটা করবে, পরিচলন বৃষ্টিপাত দুটো নাও দিতে পারে, তবে দুটোই করে রাখবে, কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। এরপরে চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ, 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে ফাটাফাটি প্রত্যেকটাই প্রশ্ন। এরপরে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, ভারতের ভূগোল থেকে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে কার্পাস চাষের অনুকূল পরিবেশ, এটাও একটা ভালো প্রশ্ন। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পে কেন্দ্রীয় ভবনের যেটা কারণ আছে বা অগ্রগতির কারণ, গড়ে ওঠার কারণ, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ, এটা একেবারেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ম্যাপে যেগুলো রয়েছে, প্রথমে যেটা আছে পূর্বঘাট পর্বতমালা, এটা করতে হবে না। গোদাবরী নদী, এটা অবশ্যই করবে। বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটা করমণ্ডল উপকূল বা উত্তর পশ্চিম ভারত, বছরে 2 বার বৃষ্টিপাত হয়। মূলত খুব সহজ হবে করমণ্ডল উপকূলটা। লোকটাক হ্রদ মোটামুটি পশ্চিম ভারতের একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, এটা অবশ্যই করবে। কৃষ্ণমৃত্তিকা অঞ্চল বা ভারতের প্রধান কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, আগ বলয়, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম মোটামুটি। এরপরে রয়েছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, এটা ইম্পর্টেন্ট। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন। ইঞ্জিনিয়ারিং শিল্প কোনগুলো? মোটর গাড়ি, জাহাজ নির্মাণ, তারপর রেল ইঞ্জিন নির্মাণ, এইগুলো হচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প। যেহেতু পূর্ব ভারতের বলেছে, পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ করা হয় চিত্তরঞ্জনে, এটা একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। পশ্চিম উপকূলের শুল্কমুক্ত বন্দর একটাই আছে ভারতে, সেটা হচ্ছে কান্দালা। অর্থাৎ এই যে ম্যাপগুলো আছে, এই ম্যাপগুলো কিন্তু আমি অলরেডি করে ফেলেছি। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে গিয়ে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। ম্যাপগুলো খুব সুন্দরভাবে আমি ছেলে মেয়েদের আলোচনা করেছি, এবং ক্লাস চলাকালীন কীভাবে ম্যাপগুলো করতে হয়, ক্লাস চলাকালীন ভিডিওগুলো কিন্তু রেকর্ড হয়েছে। এছাড়া ভিডিওগুলি দেখতে চাইলে তোমরা অবশ্যই ওই ভূজ্ঞান
ভূজ্ঞান জিওগ্রাফি কথাটা লিখলে আমার চ্যানেলটা চলে আসবে। চ্যানেলে প্রবেশ করে তোমরা নিচে গেলেই দেখতে পাবে ভিডিওগুলো, সমস্ত ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে পরপর করে, যে যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। অনেকগুলো ভিডিও আলোচনা করেছি এখানে, ম্যাপগুলো আলোচনা হয়েছে অনেক দিন আগেই আলোচনা করেছি, খুব বেশি ভিডিও দেওয়া নেই। নিচেই এই ম্যাপগুলো কিন্তু বিস্তারিত আলোচনা, টেস্ট পেপারের আগেই কিন্তু এই ম্যাপগুলো আলোচনা করেছিলাম। এই যে ম্যাপগুলো দেওয়া আছে, পার্ট 1, পার্ট 4, পার্ট 3, পার্ট 2 পরপর করে আমি ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু আলোচনা করেছি, সেখান থেকে গিয়ে দেখলেও দেখে নিতে পারো।